দেখতে পাচ্ছেন আমাদের যে জমিতে আমরা চিনিগুড়া ধান আবাদ করছিলাম, তার আগে আমরা বিনা 25 করছিলাম এবং তারও আগে আমরা গুটি স্বর্ণ এখানে করছিলাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের চতুর্থ ধান। আমরা এবার 88 জাতের ধান লাগাবো আমাদের জমিতে। যে আমাদের তৈরি এইচকে জৈব সার, এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করব না। এটা অবশ্য র অবস্থায় আছে, এটা নেটিং করা হয় নাই। হ্যাঁ, এটা র আছে। এই আমাদের জমিতে আমরা নেটিং ছাড়াই দিচ্ছি। এখানে আমরা এই দেখেন যে জৈব সার ফেলছি। এটা জৈব সারটা ছিটায় দেওয়ার পরে এখানে আমরা আবার চাষ দেব, পানি দেব। এখানে আমাদের এই জৈব সারের হাজার হাজার কোটি অণুজীব আছে। এই অণুজীবটা আমার জমিতে গিয়ে জমিতে যে সার আছে, ইউরিয়া, ফসফেট, পটাশ সহ বিভিন্ন অনুখাদ্য জমিতে যে আল্লাহ দিয়ে রাখছে, সেই অনুখাদ্যগুলি আমার ধান গাছের জন্য খাবার উপযুক্ত করে দেবে এই অণুজীবগুলি। এটাই হলো অন্য কারো জৈব সারের সঙ্গে আমাদের জৈব সারের পার্থক্য। অন্য জৈব সারগুলি শুধু সার, সেখানে কিন্তু অণুজীবের সংখ্যায় কিন্তু অনেক কম। আর আমাদের এক গ্রামে আমাদের পরীক্ষিত, আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে পরীক্ষা করে আছি, যেটা আমাদের অণুজীবের সংখ্যা এখানে ধরেন যে 900 + 10⁶ এই পরিমাণ এখানে আপনার ব্যাকটেরিয়া আছে। আবার আপনার ছত্রাক আছে 274 × 10⁶। এই পরিমাণ আমার এখানে ভালো ছত্রাক আছে এবং ব্যাকটেরিয়া আছে। আমরা দীর্ঘ 4 বছর যাবৎ সম্পূর্ণরূপে 100% রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষ করতেছি এই জমিতে। এটা আমাদের চতুর্থ ফসল হবে। এখানে রাসায়নিক সারের কোনো ব্যবহার নাই। আর এর সাথে আমরা ব্যবহার করি তরল অণুজীব সার বা তরল জীবামৃত, আপনারা যেই নামেই চেনেন, সেটা আমরা ব্যবহার করি। সেটা আমাদের তৈরি। আপনারা দেখেন এখানে আমাদের যে দুটো ড্রাম আছে, এই ড্রাম দুটিতে আমরা তরল অণুজীব সার এখানে তৈরি করতে দিছি। এই যে দেখেন, হ্যাঁ, এখানে আছে তরল অণুজীব সার। এটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই দেই যে অক্সিজেন এখানে আসবে। এটা যখন আমি নাড়া দিলে পরে এখানে অক্সিজেন ঢুকবে, আমার ব্যাকটেরিয়াগুলি, ছত্রাকগুলি সংখ্যায় বহুগুণে বৃদ্ধি হবে। এখানে মানে হাজার হাজার কোটি আছে। 1 মিলি যদি আমরা এখানে তরল অণুজীব সার আমরা পরীক্ষা করি, তাহলে এখানে তরলে আছে প্রায় 1000 × 10⁶, এবং এখানে আপনার ব্যাকটেরিয়ার সংখ্যা এটা, আর ছত্রাকের সংখ্যা আছে প্রায় 300 × 10⁶। এটা হাজী দানেশের কৃষি অনুষদের রোগতত্ত্ব বিভাগ থেকে পরীক্ষা করে নেওয়া। আমরা 100% এইসব সার ব্যবহার করে, অর্থাৎ এটা আসলে ব্যাকটেরিয়া কালচার সার বলা না, এটাকে ব্যাকটেরিয়া কালচার বলা যায়। এই পদ্ধতিতে আমরা চাষ করতেছি। আপনারা যারা রাসায়নিক মুক্ত বিভিন্ন ফসল উৎপাদন করতে চান কিন্তু উপকরণ পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল প্রকার উপকরণ আমরা আপনাদের কাছে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো। দূরে হলে কুরিয়ারের মাধ্যমে, কাছাকাছি হলে অন্য কোনো মাধ্যমে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। গ্রামগঞ্জে যেখানে বাজারে যান, 2-3টা সারের দোকান, কীটনাশকের দোকান, আর 2-3টা হলো ওষুধের দোকান আছে। অন্য কোনো দোকান থাকার না থাক, তার মানে আমরা ওই লিটারকে লিটার বিষ ব্যবহার করতেছি জমিতে, বস্তাকে বস্তা রাসায়নিক সার ব্যবহার করতেছি। আর ওষুধের দোকানে গিয়ে মানে পাতাকে পাতা, বক্সকা বক্স ওষুধ খাচ্ছি। যারা কৃষক তারা নিজেরা পারিবারিক চাহিদা অর্থাৎ পুষ্টির বাগানটা রাসায়নিক মুক্ত করি, এবং অন্যান্য ফসল আমরা চেষ্টা করি নিজে যেটা খাবো সেটা রাসায়নিক মুক্ত উৎপাদন করি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা হয়তো অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাবো। আমাদের যে চিকিৎসা ব্যয় বেড়ে গেছে সেটা মানে নিয়ন্ত্রিত হবে। চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে আমরা যদি রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করতে পারি। এবং পরিবেশ যে আমাদের দূষিত হচ্ছে, পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে, বর্ষার সময় বর্ষা নাই, শীতের সময় শীত নাই, এটারও কিন্তু অন্যতম প্রধান কারণ হলো এই চাষ ব্যবস্থা। আমরা যেই পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতেছি এবং কীটনাশক ব্যবহার করতেছি, এটার কিন্তু ব্যাড ইফেক্ট আমাদের পরিবেশে পড়তেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশে আমার যে পরিমাণ কীটপতঙ্গ জমিতে থাকার কথা, ধরেন যে কেঁচো থাকার কথা, শামুক থাকার কথা, এগুলি কিন্তু কোনোটাই নাই এখন। আমার শামুক না থাকার কারণে, ঝিনুক না থাকার কারণে আমার ক্যালসিয়াম পাচ্ছি না আমি। ওটা কিন্তু অটো জমিতে ক্যালসিয়াম হতো। জমিতে যখন ক্যালসিয়াম থাকতো তো সেই ফসল আমি খেলে পরে আমার ক্যালসিয়াম লাগতো। এখন কিন্তু আমাকে ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হচ্ছে। সেই ক্ষতিটা কিন্তু আমাকে ওইভাবে পূরণ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি রাসায়নিক মুক্ত চাষ করতাম, তাহলে বিভিন্ন রকমের পোকামাকড় থাকতো, বিভিন্ন পাখি থাকতো। পাখি এখানে বসলে পরে যেসব ক্ষতিকারক পোকা সেগুলিকে ধরে খাইতো, কিন্তু আমার পাখিও কমে গেছে।
শুধুমাত্র কীটনাশকের ব্যবহারের কারণে। আর একটা আমরা যে করতেছি সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্লাইসোফেট জাতীয় ঔষধ, যারা মানে আগাছানাশক, সেটা হলো ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তো আমরা এখান থেকে যদি সরে যাই, এখান থেকে যদি আমরা বের হয়ে আসি, আমরা যদি আগাছানাশক ওইভাবে ব্যবহার না করি, অপ্রয়োজনে ব্যবহার না করি, বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো। অন্তত বন্ধ না করতে পারলেও যদি আমরা কমায় আনতে পারি, রাসায়নিক সারের ব্যবহার যদি আমরা কমায় আনতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে আমাদের ফল ফসল ওষুধ হিসেবে কাজ করবে। তখন কিন্তু দোকানে আমাকে ওষুধ কিনে খাইতে হবে না। এখন এমন অবস্থা হয়েছে, প্রতিটা বাজারে, গ্রামগঞ্জে যেখানে বাজারে যান, 2-3টা সারের দোকান, কীটনাশকের দোকান, আর 2-3টা হলো ওষুধের দোকান আছে, অন্য কোনো দোকান থাক আর না থাক। তার মানে আমরা ওই লিটারকে লিটার বিষ ব্যবহার করতেছি জমিতে, বস্তাকে বস্তা রাসায়নিক সার ব্যবহার করতেছি, আর ওষুধের দোকানে গিয়ে মানে পাতাকে পাতা, বক্সকা বক্স ওষুধ খাচ্ছি। এমন কোনো বাড়ি নাই যেখানে হয়তো মায়ের জন্য একটা বক্স, বাবার জন্য একটা বক্স, বা সন্তানের জন্য একটা বক্স। এই যে আমরা ওষুধের চক্রে পড়ে গেছি, আমাদের যা আয়ের সবচেয়ে বড় অংশটা কিন্তু আমাদের চিকিৎসা খাতে ব্যয় হচ্ছে। তো আমরা এখান থেকে বের হতে হলে আমাদেরকে নিরাপদ ফল ফসল উৎপাদন করতে হবে। এটা আমি মনে করি একজন মানুষ হিসাবে এটা আমার একটা নৈতিক দায়িত্ব, কৃষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে আমি যেই ফল ফসলটা উৎপাদন করব, আমি নিজে খাবো, অতিরিক্ত যেটা উৎপাদন হবে সেটা আমি পাড়া প্রতিবেশীকে দিব, সেটার জন্য আমি নিরাপদ দিই। নিরাপদ দিলে যে মানসিক তৃপ্তি আছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দীর্ঘ 4 বছর যাবৎ রাসায়নিক মুক্ত বিভিন্ন ফল ফসল উৎপাদন করতেছি। যারা আমার চ্যানেলের সঙ্গে সম্পর্কিত, আমার যে এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, যারা আমার ভিডিওগুলি দেখেন তারা জানেন যে আমি দীর্ঘ 4 বছর যাবৎ সংগ্রাম করে যাচ্ছি রাসায়নিক মুক্ত ফল ফসল উৎপাদনের জন্য। আমার মনে হয় আমার উপজেলা তো অবশ্যই আমি একমাত্র, এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টেও কেউ এই পরিমাণ জমি, আমার এখন প্রায় 20 বিঘা প্লাস জমি, আমি একদম 100% রাসায়নিক মুক্ত উৎপাদন করি। কেউ করতে গেছি না আমার জানা নাই, আমি সংগ্রাম করে যাচ্ছি। তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, অন্তত আমাদের উৎপাদিত পণ্যগুলি নিয়ে সহযোগিতা করেন। কারণ আমরা যদি উৎপাদকরা পণ্য ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু আমরা নিরুৎসাহিত হব। তখন সবাই কিন্তু আমরা আবার ওই সেই রাসায়নিকে ফিরে যাব। এখান থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। বের হতে হলে আমরা যেমন প্রথম উদ্যোগ নিছি, সাহস করে উদ্যোগ নিছি, অনেক ক্ষতির মানে ঝুঁকি নিয়ে আমরা আগায় আসছি, কিন্তু যারা ভোক্তা তাদেরকে কিন্তু আগায় আসতে হবে। আপনারা যাচাই বাছাই করে আসেন। আর আমার খামার পরিদর্শনের জন্য সবারই প্রতি আহ্বান থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আসেন আমরা কিভাবে উৎপাদন করি, কি ফসল উৎপাদন করি, আপনার স্বচক্ষে দেখেন। আমাদের বাগানে যেসব ফল ফসল থাকবে আপনারা নিজ হাতে তুলেন, খান। আমাদের হাঁস মুরগি আছে, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণ উন্মুক্ত পদ্ধতিতে, কোনো প্রকার ফিড আমরা খাওয়াই না। আমাদের মাছকেও আমরা বাজার থেকে ক্রয় করা কোনো ফিড খাওয়াই না, কারণ বাজার থেকে ক্রয় করা ফিডের সাথে থাকে কি হরমোন, সেই সাথে থাকে আপনার অ্যান্টিবায়োটিক। তো যার কারণে আমাদের এখন চিকিৎসা ক্ষেত্রে আপনারা একটু খোঁজ নিলেই দেখবেন যে আমাদের অনেকেরই অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। একটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা আমি জরিপে দেখছিলাম যে প্রায় 53% রোগীর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। এটা একটাই কারণ, বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক আসতেছে। তাহলে আমার অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক চলে আসছে। আমি মুরগি খাচ্ছি, মুরগিতে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে মুরগির ফিডে, তার মানে মুরগির শরীরে। মাছ খাচ্ছি, মাছেও দেওয়া আছে। আমি গরুর মাংস, খাসির মাংস যাই খাই সবখানেই অ্যান্টিবায়োটিক, ফিডের ভিতরে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, হরমোন দেওয়া আছে। যার কারণে কিন্তু আমরা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আমাদের শরীরে রোগ বাসা বাঁধতেছে। তো আপনারা আসেন, দেখেন, আমাদের আবাদ দেখেন, আমাদের ফল ফসল আপনারা নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে পরে আমরা উৎসাহিত বোধ করব, আরও বেশি বেশি করে উৎপাদন করতে পারবো। আমি যদি আমার ফল ফসলের বাজারজাত করতে পারি, তাহলে হয়তো আমার দেখা দেখি আরেকজন কৃষক উৎসাহিত হবে। যদি আমি আমার ফল ফসলের বাজারজাত না করতে পারি, আমি যদি এখান থেকে ব্যাক করে আবার রাসায়নিকে ফিরে আসতে হয়, তাহলে কিন্তু আর কেউ উৎসাহিত হবে না, আমরা আগাতে পারবো না। ইন্ডিয়ায় এখন প্রায় 1.5 কোটির মতো কৃষক কিন্তু রাসায়নিক মুক্ত আবাদ করতেছে। বাংলাদেশে যদিও এটা পরিমাণ খুবই অল্প, তারপর আলহামদুলিল্লাহ সব জায়গায় 2-1 কৃষক করে, প্রতি জেলায় খোঁজ করলে 2-1 কৃষক পাওয়া যাবে যারা রাসায়নিক মুক্ত আবাদ করতেছে এবং চেষ্টা করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আমি আপনাদের ভোক্তাদের প্রতি, সবার প্রতি অনুরোধ থাকবে, আসুন আমরা ক্যান্সারের মতো বড় রোগ থেকে নিরাপদ হই। আপনারা জানেন তো একটা জরিপে দেখা গেছে এখন প্রায় 60% প্লাস হলো কৃষকের ক্যান্সার। আগে কিন্তু এটা ছিল উল্টা, শহরের লোকের ক্যান্সার বেশি ছিল, গ্রামের লোকের ক্যান্সার কম ছিল। এটা কিন্তু এখন কারণটা হলো কেন এখন গ্রামের কৃষকদের বাড়লো, কৃষকরা সরাসরি রাসায়নিক সার এবং কীটনাশকের সঙ্গে
জড়িত। তাই রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারের সঙ্গে খালি হাতে ব্যবহার করতেছে, যেসব মানে প্রোটেকশন নেওয়া দরকার সেই সব প্রোটেকশন নেয় না, যার কারণে কিন্তু তাদের রোগ বালাই বেশি হচ্ছে, ক্যান্সার বেশি হচ্ছে। আমার জমি সম্পর্কে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমি পা দিচ্ছি, পাটা আমার কিন্তু বসে যাচ্ছে। এটা কারণটা কি? কারণটা হলো এই জমিতে যে আমরা দীর্ঘ 1.5-2 বছর যাবৎ মানে রাসায়নিক মুক্ত রাখছি, আমরা যে জৈব সার ব্যবহার করতেছি, জৈব সার ব্যবহার করলে মাটি প্রচুর নরম হয়। এখানে যদি আমি পানি দেই, যখন আমরা রোপা লাগাবো তখন দেখা যাবে যে 6 থেকে 8 ইঞ্চি পা বসে যাবে। পাশের জমিতে রাসায়নিকে সেখানে কিন্তু আপনার 3 ইঞ্চি পা বসবে না। ওই মাটিটা কিন্তু রাসায়নিক সারের কারণে কম্প্যাক্ট হয়ে শক্ত হয়ে গেছে। তো শক্ত হয়ে গেছে আর এইটা কিন্তু আমাদের নরম আছে, যার কারণে কিন্তু এই যে আমার পা কিন্তু বসে যাচ্ছে। তো এই মাটি যত নরম হবে, এখানে একটা ভালো মাটির গঠনের হলো যে এখানে 40% বিভিন্ন মাটির কণা থাকতে হবে, 25% বাতাস থাকবে, 25% আপনার জলীয় বাষ্প থাকবে এবং 5% জৈব পদার্থ থাকবে। তো জৈব পদার্থ যখন বাড়বে তখন কিন্তু মাটি উর্বর হবে, মাটি আপনার ঝুরঝুরে হবে। এই যে ঝুরঝুরে অবস্থাটা, এটা যদি আমার জৈব পদার্থ ব্যবহার না হতো তাহলে মাটিটা অনেক অনেক শক্ত হতো। রাসায়নিক মুক্ত দেখে কিন্তু আমার মাটিটা অনেক নরম, এই যে ঝুরঝুরে হয়েছে। এটা যখন থাকবে এখানে কিন্তু আলো বাতাস এবং জলীয় বাষ্প থাকবে, এবং জৈব পদার্থ যখন বেশি থাকবে তখন আমার নিচ থেকে কেঁচো সহ বিভিন্ন পোকামাকড় আসবে, তারা কিন্তু আমার জমিটাকে উর্বর হইতে সহযোগিতা করবে। প্রকৃতির নিয়মে আমার জমি উর্বর হবে এবং ফসল রোগমুক্ত হবে। যখন একটা আপনার দেখেন যে দেশি মুরগি দেখেন তার প্রাণ শক্তি কত সবল, সে যেহেতু উন্নতভাবে ঘুরে, তার রোগবালাই কম হয়। কিন্তু একটা ফার্মের মুরগি, একটা ব্রয়লার মুরগি কিন্তু আপনি প্রচুর রোগ হয়, তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় সবসময় রাখতে হচ্ছে। কারণটা হলো সে বাইরে ঘুরে না। তাই মানে জৈব পদ্ধতিতে চাষের ফল ফসল এরকম শক্তিশালী হয়, মানে গাছটা যেমন শক্তিশালী হয়, সেই ফল ফসল খেলে পরে আমরাও শক্তিশালী হব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম, ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে গেল। আবারও আমি সবাইকে আহ্বান জানালাম, আমার খামারে আসেন, দেখেন আমরা কিভাবে আবাদ করি। আপনারা আমাদের দেখে নিজেদের জন্য আবাদ শুরু করেন রাসায়নিক মুক্ত। আর যারা ভোক্তা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেসব কৃষক রাসায়নিক মুক্ত ফল ফসল উৎপাদন করতেছে তাদের ফল ফসল যাচাই বাছাই করে আপনারা নেন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আমরা কোথায় এই ফল ফসল বিক্রি করবো? আপনার অতিরিক্ত ফল ফসল যদি আমি বিক্রি না করতে পারি তাহলে কিন্তু আমি আগ্রহ হারায় ফেলবো, উৎসাহ হারায় ফেলবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।